নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো মধ্যযুগ থেকে মুকুন্দ চক্রবর্তীর লেখা চণ্ডীমঙ্গল কাব্যের যে আকেটিক খণ্ড বা ব্যাদ খণ্ড, যেখানে কালকেতু এবং ফুল্লরার কথা আছে, ব্যাদ জীবনের কথা আছে, দেবী চণ্ডীর কথা আছে, পশুগণের দুঃখের কথা আছে। সেই আকেটিক খণ্ড বা ব্যাদ খণ্ড অবলম্বনে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে হাস্যরস বা কৌতুক রস কীভাবে ধরা পড়েছে সেই দিকটা নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা আমরা আজকের আলোচনায় তুলে ধরব। সকলকে বাংলা সাহিত্য চর্চার গ্রুপে স্বাগত জানাই। প্রথমেই বলি যে হাসি বা কৌতুক রস আমাদের সাহিত্যে প্রথমাবধিই ছিল। তবে একটা সময় ছিল যখন হাসিকে খুব একটা ভালো চোখে দেখা হতো না। হাসিটাকে যেমন মানুষের ক্ষেত্রেও হাসিটাকে খুব একটা ভালো গুণ বলে মনে করা হতো না। কথায় কথায় যারা হাসে তাদেরকে যেমন ভালো চোখে দেখা হয় না, তেমনি সাহিত্যে যদি হাসি থাকে তাহলে সেই হাস্যরসটাও খুব একটা উপাদেয় নয় বা পাঠকের পক্ষে খুব একটা ভালো নয়, এমনটাই মনে করা হতো। অর্থাৎ অন্যান্য রসগত দিকের মধ্যে হাসি বা কৌতুক রসটাকে প্রথম দিকে একটা সময় ছিল যখন বেশ বলা যেতে পারে খুব গুরুত্বের সঙ্গে দেখা হতো না। তাকে কিছুটা সেইটার বিষয়ে একটা মানুষের একটা উন্নাসিক মানসিকতা কাজ করত যে হাসি আর যাই হোক সাহিত্যের কোনো ভালো রসগত দিক হতে পারে না, অন্তত কৌতুক রসের যোগান থাকলে সেই কৌতুক রসটাকে খুব একটা গুরুত্বের সঙ্গে দেখা হতো না, ব্যক্তিজীবন যেমন সাহিত্যের ক্ষেত্রেও তেমনি। কিন্তু হাসি ব্যাপারটা সাহিত্যে তো বরাবরই আছে। তবে এটা ঠিক যে মধ্যযুগ থেকে যত আমরা আধুনিক হয়েছি, সাহিত্যে সেই হাস্যরস ফুটিয়ে তোলার ক্ষেত্রে একটা সংযম, একটা বলা যেতে পারে পরিমিতি বোধ, একটা শুদ্ধতা রক্ষা করা, একটা শিল্পের ছোঁয়া, এটা ক্রমশ কাজ করেছে। একসময় হাসি মানেই খুব মোটা দাগে গ্রাম্য ইতরতাকে আশ্রয় করে, কিছু অশ্লীলতাকে আশ্রয় করে সেখানে হাসি বা কৌতুক রস সৃষ্টি করা হতো। ফলে সেই হাসিকে খুব উঁচু দরের হাসি বলা যায় না। তো যাই হোক, এই হাসি কিন্তু সাহিত্যে থাকবে, কারণ এটাই স্বাভাবিক। কারণ জীবন তো হাসি আর কান্না নিয়েই, এই দুই নিয়েই তো জীবন, হাসি কান্না নিয়েই তো জীবন। সুখ আর দুঃখ নিয়ে যেমন জীবন, তেমনি সুখ আর দুঃখের বহিঃপ্রকাশ স্বরূপ হাসি আর কান্না নিয়েই জীবন। ফলে সাহিত্যে যেমন দুঃখের কথা থাকে, মানুষের ক্রন্দনের কথা থাকে, তেমনি সাহিত্যে সুখের কথা থাকে, তার বহিঃপ্রকাশ হাসির কথাও থাকে। এবার আমরা দেখব চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ চক্রবর্তী কতখানি সেই হাস্যরস ফুটিয়ে তুলেছেন। এখানে প্রথমেই একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে মুকুন্দ চক্রবর্তীকে অনেকে দুঃখবাদী কবি বলেন, তার কাব্যে নাকি প্রচুর দুঃখের কথা আছে। কিন্তু মনে রাখতে হবে তাঁর কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ অংশটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে দুঃখের কথা আছে, অনেক অভাবের কথা আছে, সেদিনের আর্থসামাজিক রাজনৈতিক যে বাতাবরণ, রাজনৈতিক বিশৃঙ্খলা, স্বভূমি থেকে উৎখাত হওয়া যন্ত্রণা, পথকষ্ট, শিশুর খাবারের জন্য কান্না, তেল ছাড়া স্নান করা, সবই তিনি বলেছেন। কিন্তু ব্যক্তি জীবনের এই দুঃখ কখনো কিন্তু মুকুন্দ চক্রবর্তীকে দুঃখবাদী করেনি। কারণ যিনি জীবন রসিক তিনি মনে করেন যে দুঃখ থাকবে, দুঃখ থেকে উত্তীর্ণও হতে হবে, সুখ আর দুঃখ নিয়েই জীবন। ফলে এই রকম জীবন রসিক শিল্পীর সাহিত্যে যেমন দুঃখের কথা আছে, তেমনি সুখের কথাও আছে, কান্নার কথা আছে, হাসির কথাও আছে। কারণ আমরা আগেও আলোচনা করেছি এই নিয়ে যে মুকুন্দ চক্রবর্তী আসলে জীবন রসিক কবি, এবং যিনি প্রকৃত জীবন রসিক তিনি কিন্তু পারেন একটা দুঃখের সিচুয়েশনের মধ্যেও কৌতুক রসটাকে তুলে ধরতে। কারণ সুখ আর দুঃখের মধ্যে, হাসি আর কান্নার মধ্যে ব্যবধানটা খুব সূক্ষ্ম। একই ঘটনা আমার কাছে দুঃখের হতে পারে, সেই দুঃখের মধ্যেই আবার হাসি আসতে পারে। একই ঘটনা আমার কাছে হাসির হতে পারে, সেই হাসির অন্তরালেই কিন্তু চাপা কান্না লুকিয়ে থাকতে পারে। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। হাসির বেশ কয়েকটা শ্রেণীর কথা বলা হয়, যেমন ফান বা কৌতুক হাসি, কখনো বা উইট বুদ্ধিদীপ্ত হাসি, কখনো বা স্যাটায়ার বিদ্রূপের হাসি, আবার কখনো বা হিউমারের হাসির কথাও বলা হয়। এই যে হিউমারের হাসি হচ্ছে সেটাই যেখানে বাইরে মনে হচ্ছে বেশ হাসির, কিন্তু ভিতরে ভিতরে একটা চাপা কান্না থাকে। এমন একটা ঘটনাকে সেখানে হাস্যরসের উপাদান হিসেবে ব্যবহার করা হয় যার অন্তরালে কিন্তু একটা চাপা কান্না কাজ করে। তো যাই হোক, মুকুন্দ চক্রবর্তীর কাব্যে এই হাসির প্রকাশ একেবারে শুরুর দিক থেকেই আমরা দেখতে পাবো। শিব পার্বতীর বিবাহের কথা প্রসঙ্গে কিন্তু এই হাসির কথা
প্রত্যেকটা মঙ্গল কাব্যেই কম বেশি আছে, যেখানে দেখতে পাবো যে শিবকে যখন দেখছে সকলে, শিব বিবাহ করতে এসেছেন, তখন সেই বুড়ো শিবকে দেখে যেভাবে সকলে কানাকানি করে, আয়াগণেরা কানাকানি করে, কনের পিতাকে গালাগাল দেয় এক অর্থে, যে এমন বুড়ো বরকে দেখে দেখে নির্বাচন করলো মেয়ের বিয়ে দেওয়ার জন্য, এমন অল্প বয়সী মেয়ের জন্য। সেই অংশটা কিন্তু বেশ হাসির, যেখানে বলা হচ্ছে বর দেখি আয়াগণ করে কানাকানি, মরুক কন্যার পিতা চক্ষে পড়ুক ছানি, হেন বরে বিভা দিল কি দেখি সম্পদ, বাপ হইয়া মূঢ়মতি কন্যা কইল বধ। এই যে তারপরে বলছে পবনে দশন লড়ে, হেন বুড়ো বর দেখিয়া মেনকা দেবী জ্বলিল অন্তর। এই যে মেনকা বুড়ো বর দেখে, যার বাতাসে দাঁত নড়ে, এমন একটা বুড়ো বরের সঙ্গে বাপ হয়ে হিমালয় কিনা মেয়ে পার্বতীর বিবাহ স্থির করলো এই মহাদেবের সাথে। এই প্রসঙ্গগুলো কিন্তু বেশ হাসির। কিংবা ঈশের মূলের গন্ধে যখন মেনকা বরণ ডালা নিয়ে এসেছে জামাইকে বরণ করবেন বলে, এবং সেই বরণ ডালার মধ্যে থাকা ঈশের যে মূল, তার যে গন্ধ, তার গন্ধ পেয়ে যেভাবে ভুজঙ্গেরা অর্থাৎ সাপেরা পালিয়ে যেতে শুরু করলো, আর সেই সাপকেই একেবারে বেল্টের মতো, দড়ির মতো ব্যবহার করে যেভাবে মহাদেব নিজের বস্ত্র পরেছিলেন, আর সেই সাপ সরে যেতে তার বস্ত্র খুলে যাওয়ার যে সিচুয়েশন বা পরিস্থিতি, এগুলো কিন্তু বেশ এক ধরনের গ্রাম্য বলা যেতে পারে, গ্রাম্যতার দোষযুক্তই এক ধরনের খুব মোটা দাগের হাসি তৈরি করছে, যেগুলো পুরোটাই একটা পরিস্থিতিকে কেন্দ্র করে হাসি তৈরি করা। এগুলো খুব মোটা দাগের হাসি, কিন্তু এগুলো আছে প্রত্যেকটা মঙ্গল কাব্যেই কম বেশি আছে। এবার যদি আমরা একেবারে মূল কাহিনীতে চলে যাই, অর্থাৎ ব্যাধ খণ্ডের কাহিনীতে, তাহলে দেখতে পাবো যে গধিকারূপিণী চণ্ডীকে যখন ব্যাধ আমাদের কালকেতু পশু শিকারে গিয়ে আর পশু পেলেন না, বনে ঢোকার মুখে বলা যেতে পারে লক্ষণ যার ভালো নয়, সেই গধিকাকে দেখে বনের মধ্যে পশু শিকারে গিয়েছিল আমাদের কালকেতু। শেষ পর্যন্ত পশু শিকার করতে না পেরে মনের দুঃখে এবং রাগে যখন সেই গধিকারূপিণী দেবী চণ্ডী, আসলে দেবী চণ্ডীই তো গধিকার বেশে ওখানে দাঁড়িয়েছিল, তো সেই গধিকারূপিণী চণ্ডীকে যখন একেবারে পিঠের মধ্যে পিচমোড়া করে তাকে নিয়ে চলে এলো তার বাড়িতে, এবং তারপর কালকেতুর অনুপস্থিতিতে সেই দেবী যখন এক ষোড়শী সুন্দরীর মূর্তি ধারণ করে তার ঘর একেবারে আলো করে রইল, তখন ফুল্লরা সে তো একেবারে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে তাই দেখে, কারণ সে তো মনে করেছে এ কোনো শপথনি হয়ে এসেছে, সতীন তার স্বামীর রূপে মুগ্ধ হয়ে বা স্বামীর গুণে মুগ্ধ হয়ে সে তার বাড়িতে এসেছে, এ আসলে তার সংসার ভাঙতে চাইছে। তো সেই পরিস্থিতিটা কিন্তু বেশ মজার, যখন দেবী অর্থাৎ চণ্ডী তাকে যখন, অর্থাৎ দেবী ষোড়শীর বেশিনী, ষোড়শী রূপিণী দেবী চণ্ডীকে যখন ফুল্লরা তার পরিচয় জানতে চাইছে, তখন সেই পরিচয় জানতে চাওয়ার মুহূর্তে দেবী যেভাবে তাকে বলে, তুমি গো ফুল্লরা যদি দেহ অনুমতি, এই স্থানে কতক দিন করিব বসতি, অর্থাৎ ফুল্লরা আমায় অনুমতি দাও, আমি এই স্থানে কিছুদিন তোমার অনুমতি নিয়ে থাকি। তখন তো একেবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ ফুল্লরার মনে হয়েছে এই নিশ্চয়ই তার সতীন, তার সংসার ভেঙেছে এবং তার বাড়িতে থাকবে। এবং সেই সময় আমরা দেখতে পাই যে হৃদেবীষার মুখে মধু নিয়ে আমাদের ফুল্লরা কেমন করে দেবী চণ্ডীকে, অর্থাৎ সেই ষোড়শিনীকে, ষোড়শী রূপিণী দেবী চণ্ডীকে, সেই অল্প বয়স্কা কন্যাটিকে, মেয়েটিকে তার বাড়ি থেকে বিতাড়িত করবার জন্য একেবারে মুখে মধু আর হৃদয়ের মধ্যে বিষ নিয়ে যেভাবে তাকে ঘরছাড়া করার জন্য নানাভাবে তাকে পরামর্শ দেয়, যে সতিনী কোন্দল করে দ্বিগুণ বলিবে তারে, অভিমানে ঘর ছাড়ো কেন, এই যে কথাগুলো বলে, অর্থাৎ তোমার ঘরে কি সতীন আছে সেই ভয়ে তুমি ঘর ছেড়েছো, তাহলে সতীন যদি কিছু বলে তার সঙ্গে ঝগড়া করো, ঘর ছাড়া তোমার উচিত হয়নি। এই যে নিজের আখের গোছানোর জন্য, অর্থাৎ স্বামীর প্রেমে সে একাই অংশীদার হতে চায়, কোনো সতীনকে মেনে নেবে না সে, তার ঘরে অভাব আছে কিন্তু সুখের কোনো অভাব নেই, কারণ দরিদ্র হলেও তাকে মাংস বেচে খেতে হলেও স্বামীর প্রেমের একচ্ছত্র অধিকারিণী রূপে ফুল্লরার জীবনে সুখের কোনো অভাব ছিল না। তো সেই সুখে যদি কেউ ভাগ বসায় সে তো মেনে নেওয়া সম্ভব নয়। তাই ওই ষোড়শীকে অর্থাৎ দেবী চণ্ডীকে যাতে ঘর থেকে সরিয়ে দেওয়া যায়, সেই জন্য নানাভাবে ইনিয়ে বিনিয়ে তাকে পরামর্শ দেওয়া থেকে শুরু করে তার 12 মাসের দুঃখের কথাকে তুলে ধরা, সেই দুঃখের কথার মধ্যে দুঃখ আছে, একটা দারিদ্র্যপীড়িত জীবনে যন্ত্রণা আছে, ফুল্লরার জীবনের সংগ্রাম আছে, কিন্তু তাকে ছাপিয়ে বারবার যেটা ধরা পড়ে কি না, ফুল্লরা তো আসলে সবটাই ভান করছে, তার জীবনে অভাব থাকলেও দুঃখ এতটা নেই। সে যে বারবার বলে বড় অভাগ্য মনে গুণী, বড় অভাগ্য মনে গুণী, এত শত খায় যোগ নাহি খায় ফণি, সাপে কেন কামড়ায় না তাকে বর্ষাকালে, যোগ তো খায়।
এই কথা যতই বলুক মরতে সে আসলে চায় না, স্বামীর প্রেমের তার ভালোবাসায় সে অনেকদিন বাঁচতেই চায়, কিন্তু দেবীকে বিতাড়িত করতে সে তো আসলে ছলনা করছে। ফলে ফুল্লরার এই দুঃখ নিবেদন, দুঃখের প্রকাশ ঘটাই ঠিকই, কিন্তু একটা চমৎকার ড্রামাটিক আইরনি তৈরি করে। ড্রামাটিক আইরনি মানে হচ্ছে কি না, এখানে ফুল্লরার কাছে ওই ষোড়শী সে তো আসলে যে দেবী চণ্ডী সে তো আমাদের ফুল্লরা জানে না, অথচ আমরা পাঠক জানি। অর্থাৎ আমরা জানি যে ওই ষোড়শী আসলে দেবী চণ্ডী, কিন্তু ফুল্লরা জানে না। সে ওকে একটি অল্পবয়স্কা একজন নারী রূপে কল্পনা করে যে তার সংসার ভাঙতে এসেছে, তার ঘরে সতীন হয়ে আসতে চাইছে, এই আশঙ্কায় তাকে বোঝাবার চেষ্টা করছে। অর্থাৎ ফুল্লরার এই যে অজ্ঞতা, সে যে জানে না আসলে কে সে, অর্থাৎ সে যে আসলে দেবী চণ্ডী ওই ষোড়শী, এটা না জেনে তাকে যে ঘর থেকে বিতাড়িত করবার জন্য তার যে ভান করা, ইনিয়ে বিনিয়ে দুঃখের কথা নিবেদন, যেটা পাঠক জানে ভেতরে ভেতরে যে আসলে ওই ষোড়শী দেবী চণ্ডী, এই আমাদের জানা অথচ ফুল্লরা না জানা, তার প্রেক্ষাপটে তার এই অভিনয় নিঃসন্দেহে একটা মজার সিচুয়েশন তৈরি করে, আমাদের মনে একটা ড্রামাটিক আইরনির ভাব জাগিয়ে একটা কৌতুক রস তৈরি করে। এখানেও কিন্তু সিচুয়েশন এবং সংলাপ দুটোই চমৎকারভাবে একটা হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি করে। এবং মনে রাখতে হবে, আমি এতদূর পর্যন্ত যতগুলো হাসির কথা বললাম, তাকে আমরা যে হাসির কয়েকটা শ্রেণীর কথা বলেছিলাম, ফান, উইট, স্যাটায়ার এবং হিউমার, চারটি মূলত শ্রেণী, সেখানে যাকে ফান বা কৌতুক রস বলা যায়, নির্মল কৌতুক রস, এগুলো সবই আসলে সেই ফান বা কৌতুক বা নির্মল হাসির প্রকাশ আমরা বলতে পারি। এর মধ্যে সেই অর্থে কোনো উইট নেই, স্যাটায়ারও নেই। এবার আমরা দেখব আরও একটা প্রসঙ্গের কথা আমরা এখানে টানব, সেটা হচ্ছে কালকেতুর ভোজনের কথা। কালকেতুর ভোজন প্রসঙ্গে যে বর্ণনা আমাদের মুকুন্দ চক্রবর্তী দিচ্ছেন, সেই বর্ণনা আমাদেরকে না হাসিয়ে পারে না। যখন তিনি বলেন, মজরিয়া গোঁপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে 7 হাঁড়ি আমানি উজারে, 4 হাঁড়ি মহাবীর খায় খুদ যাও, 6 হাঁডি মুসুরি সুপ মিশা ততিলাও, শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, ছোট গ্রাস তোলে যেন টিয়া টিয়া তাল। এই যে মজরিয়া গোঁপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে 7 হাঁড়ি তিনি আমানি খেয়ে নিচ্ছেন, 4 হাঁড়ি মহাবীর খুজ্জাও খেয়ে নিচ্ছেন, 4 হাঁড়ি 6 হাঁডি মুসুরি স্যুপ খেয়ে নিচ্ছে লাউ দিয়ে। এই বর্ণনা, এ তো একজন রাক্ষসের খাওয়ার, কিন্তু এর একটা কার্যকারণ সূত্র আছে। হ্যাঁ, একটু অতিনাটকীয়তা, একটু বলা যেতে পারে একটু রং চড়ানো ব্যাপার আছে, একটু প্রলেপ আছে, বাড়িয়ে বলার একটা প্রসঙ্গ আছে। কিন্তু মনে রাখতে হবে, কালকেতু কিন্তু সারাদিন পশু শিকার করে। যে ব্যাত সে পশু শিকার করে যখন, তখন তার হাতে তার শরীরে তো ক্ষমতা থাকতে হবে, তার খাওয়ারটাও তো তেমন হবে। ফলে একটা সঙ্গতি রক্ষা করা আছে ঠিকই, কিন্তু একটু অতি নাটকীয়, একটু অতিরিক্ত বলা যেতে পারে বাহুল্যতা এখানে এসেছে। এবং সেই বাহুল্যতা, যা একটু অসম্ভব কল্পনা বলে মনে হয়, যে 7 হাঁড়ি আমানি কি কেউ খেতে পারে? ফলে এই যে অসম্ভব কল্পনাটুকু একটু হলেও এর মধ্যে কাজ করেছে, এটা কিন্তু আমাদের মনে একটা ফান বা কৌতূহল তৈরি করে। ফলে এইভাবেই বারে বারে বিভিন্ন ঘটনা প্রসঙ্গে নানা বর্ণনার ছলে মুকুন্দ চক্রবর্তী বারবার কৌতুক রসকে আমাদের মনে গেঁথে দিতে চেয়েছেন। শুধু এখানেই থেমে থাকছে না, হাসি বা কৌতুক রসের প্রকাশ হিসাবে আমরা দেখব যে এই চণ্ডীমঙ্গল কাব্যে সব থেকে বিশেষভাবে আমাদের মনে পড়বে যেটা, সেটা হচ্ছে পশুগণের কান্নার কথা। পশুগণের কান্না নিঃসন্দেহে আমাদের মনে কৌতুক রস জাগায়। আবার মনে রাখতে হবে যে এই কান্নার মধ্যে আবার দুঃখেরও কথা আছে। আগে যদি আমরা একটু হাসির কথাই বলি, যখন দেবী চণ্ডীর কাছে আমাদের বনের পশুরা কালকেতুর অত্যাচারে উৎপীড়িত হয়ে নিজেদের দুঃখ নিবেদন করছে, কারণ দেবী চণ্ডী তো ব্যাধের সমাজের দেবী এবং বন্য পশুদের দেবী। তিনি পশুদের নিজেদের উদ্ধার করবার জন্য দেবী চণ্ডীর কাছে শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। কালকেতুর অত্যাচারে তারা উৎপীড়িত। কালকেতু তাদের কাছে একটা ভয়ানক, একটা বলা যেতে পারে অত্যাচারী শাসকের মতো। আর বনের এই পশুরা যেন প্রজারা, যে প্রজাদেরকে পালন না করে তাদেরকে ধ্বংস করছে আমাদের এই শাসক কালকেতু, সেই কালকেতুর হাত থেকে নিজেদেরকে উদ্ধার করবার জন্য আমাদের বনের পশুরা দেবী চণ্ডীর নিকট নিজেদের দুঃখ নিবেদন করে বলছেন, নানাজন নানা কথা বলছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি ভালুক, সে কি বলছে না, উই চারা খাই আমি নামেতে ভালুক, নেওগি চৌধুরী নই না করি তালুক। অর্থাৎ আমি উই চারা খেয়ে বেঁচে থাকি, নেওগি চৌধুরী নই না করি তালুক।
এই যে বর্ণনাটা, এখানে একটা জিনিস লক্ষ্য করবার মতো। ভালুক বলছে আমি উই চারা খেয়ে বেঁচে থাকি, আমি তো কোনো নেওগি চৌধুরী নই, কোনো তালুক আমার নেই, তাহলে কেন আমার উপর অত্যাচার? অর্থাৎ আমি তো ছোটোখাটো একটা পশু, আমি তো হাতিদের মতো বড় নই, তাহলে আমার উপর কেন এই অত্যাচার? এখানে মনে রাখতে হবে যে এই বর্ণনার মধ্য দিয়ে একই সঙ্গে কিন্তু সেদিনের সমাজচিত্রটাকেও তুলে ধরা হচ্ছে। আমরা জানি মুকুন্দ চক্রবর্তীর যে তালুকে বাস করতেন সেই গোপীনাথ নিয়োগী পর্যন্ত, তালুকদার গোপীনাথ নিয়োগী পর্যন্ত সেদিন দিহিদার মামুর শরীফের অত্যাচারে জর্জরিত হয়েছিলেন। তো এই যে ইতিহাস, সেই ইতিহাস মনে করলে আমরা বুঝতে পারি যে ভালুকের এই নেওগী চৌধুরী নই না করি তালুক এই কথা বলার মধ্য দিয়ে সেদিনের সমাজচিত্রটাকে দেখানো হচ্ছে। গোপীনাথ নিয়োগীরা যেমন অত্যাচারিত, তারাই যদি অত্যাচারিত হয়, সাধারণ মানুষের তো আর কি বলা যায়, তারা তো অত্যাচারিত হবেই। সেই জায়গাটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে যে গোপীনাথ নিয়োগীর মতো তালুকদাররা সেদিন যেভাবে উৎপীড়িত হয়েছিল, এবং তারা যদি উৎপীড়িত হয় তখন সাধারণেরও উৎপীড়িত হওয়ার একটা জায়গা তৈরি হয়। আবার এভাবেও ভাবা যায় যে গোপীনাথ নিয়োগীরা অত্যাচারিত হবেন, তাদের একটা স্থাবর অস্থাবর রয়েছে, কিন্তু বাকিদের একদম নিচের তলার তারা কেন অত্যাচারিত হবে, তারা কেন উৎপীড়িত হবে? যাই হোক, মোটের ওপর সেদিনের গোপীনাথ নিয়োগীর মতো তালুকদারদের কথা এখানে কিন্তু আপাস ইঙ্গিতে বলা হলো। এবং শুধু তাই নয়, সেদিন বলা যেতে পারে সেই আমলে দিহিদারের অত্যাচারে কারোরই যে রেহাই ছিল না, সে ছোট কৃষক হোক, বড় কৃষক হোক, সমৃদ্ধশালী কৃষক হোক বা দরিদ্র কৃষক হোক, সবার অবস্থাই সমান ছিল। কেউ কাউকে দায়ী করতে পারবে না যে ও উৎপীড়িত হবে, এটা স্বাভাবিক, আমি কেন হব, বা আমি হচ্ছি ও কেন হবে না, বা যাই হোক, সবারই একটা উৎপীড়িত জর্জরিত অবস্থা ছিল। সেই কথাই আরেকবার উঠে আসছে যখন হাতি নিজেদের দুঃখের কথা বলতে গিয়ে বলে বড় নাম বড় গ্রাম বড় কলেবর, লুকাইতে স্থল নাই অরণ্য ভিতর, কি করিব কোথা যাব কোথা গেলে তরি, আপনার দন্ত হইল আপনার বৈরী। এই যে হাতি বলছে আমার বিরাট শরীর, আমি লুকাবো কোথায়, আমি যেখানেই লুকাই কালকে তো ঠিক খুঁজে পাই। এই কথাগুলো বলার মধ্য দিয়ে আসলে কিন্তু যে কথা বলছিলাম সেদিনের ওই দিহিদারের অত্যাচারে জর্জরিত কৃষক সমাজের দুর্দশাকে দেখানো হচ্ছে। ছোট কৃষক, বড় কৃষক, সকলেই যে দিহিদারের অত্যাচারে উৎপীড়িত হয়েছিল সেই আমলে, কোথাও যেন সেই বাস্তব সমাজচিত্রটাকে পশুগণের ক্রন্দনের মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। ফলে এখানেও হাস্যরস আছে। যেভাবে হাতি নিজের কান্নাকে প্রকাশ করে, বড় শরীর বলে আমরা হাতির প্রশংসা করি, সেই হাতি যে আজ বড় শরীরের জন্যই বারবার আঘাত পাচ্ছে, লুকাতে পারছে না, এই ব্যাপারটা ভেবেই কিন্তু আমাদের একটা হাসি আসে। কিন্তু একথাও মনে রাখতে হবে যে এই আপাত হাসির অন্তরালে সেদিনের জর্জরিত কৃষক সমাজের যে উৎপীড়িত জর্জরিত দশা দিহিদারের অত্যাচারে, সেই কৃষক জীবনের দুর্দশার চিত্রটাও কিন্তু এই হাসির আড়ালে চাপা রয়েছে সেই কান্নাও। আসলে আমরা একটা হাস্যরসের শ্রেণীর কথা বলেছিলাম, যাকে বলেছিলাম হিউমার, যা বাইরে হাসির ভেতরে কিন্তু চাপা কান্না। এই জায়গাগুলো মানে এই ধরনের হিউমার তৈরি করতে গেলে কিন্তু বেশ শিল্প নৈপুণ্যের প্রয়োজন হয়। মোটা দাগের ফান বা কৌতুকের হাসি অপেক্ষায় হিউমারের হাসির মধ্যে কিন্তু একটা বুদ্ধির ছাপ থাকে, কারণ এই ধরনের হাসি তৈরি করতে গেলেই শিল্প নৈপুণ্যের প্রয়োজন হয়, অনেকটা অভিজ্ঞতার প্রয়োজন হয় জীবন সম্পর্কে, এবং তাকে ফুটিয়ে তোলবার সেই শৈল্পিক চেতনার প্রয়োজন হয়। মুকুন্দ চক্রবর্তী যেভাবে দুঃখ নিবেদনের ছলে হাসি ফুটিয়েছেন, আর হাসির অন্তরালে জীবনে চাপা কান্নাকে প্রকাশ করেছেন পশুগণের এই দুঃখ নিবেদনে, তাতে হিউমারের যে হাস্যরস অর্থাৎ হাসির আড়ালে চাপা কান্নাকে প্রকাশ করা, হাসি আর কান্নার মধ্যে দূরত্ব নয়, একই ঘটনাকে হাসি এবং কান্নার দুদিকের নিরিখে দেখা, এটাই তো পারেন একজন প্রকৃত জীবনরসিক শিল্পী। মুকুন্দ চক্রবর্তী অন্তত এই জায়গায় সেই জায়গাটাকে দেখাতে পেরেছেন। ফলে এইভাবেই কিন্তু মুকুন্দ চক্রবর্তীর কাব্যে বারবার হাসির প্রসঙ্গ এসেছে। ব্যক্তিগত জীবনে তিনি যতই দুঃখ পান, কিন্তু তিনি তো জীবন রসিক, তাই জীবনের কান্নাকে দেখানো পাশাপাশি হাসিকে তিনি কখনো উপেক্ষা করেননি। হাসিকে কান্নাকে মিলিয়ে দিয়েছেন, কান্নার আধারে হাসিকে, হাসির আধারে কান্নাকে। এইভাবে যিনি দেখেন তিনি তো প্রকৃত জীবন রসিক। মুকুন্দ চক্রবর্তী সেই জীবন রসিক শিল্পী, এবং চণ্ডীমঙ্গল কাব্যে কৌতুক রসের সেই প্রকাশ, তার সেই জীবন রসিক শিল্পী সত্তাকেই যেন আমাদের কাছে বারবার তুলে ধরে। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের হাস্যরস নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। এই ধরনের আলোচনা পেতে আমাদের বাংলা সাহিত্য চর্চার এই চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। সকলকে
বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।